ডারমট ক্র্যাডককে খুবই ক্লান্ত, হতাশ আর বিষণ্ণ দেখাচ্ছিল। ফ্লোরেন্সের বাড়িতে মিস মার্পলের মুখোমুখি একটা চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বসেছিলেন তিনি। এখন বুঝতে পারছি, ব্যাপারটা খুবই জট পাকিয়ে ফেলেছি আমি নিজেই। বিষণ্ণ ক্র্যাডককে সান্ত্বনা দিয়ে মিস মার্পল বললেন, না, তেমন কিছু করেছ বলে আমি মনে করছি না। তোমার কাজ প্রশংসনীয় হয়েছে বলেই আমি দাবি করব। আপনি বলছেন প্রশংসনীয় কাজ? এসব কি তাই পাইকারি হারে একটা পরিবারের ওপর বিষ প্রয়োগ করা হয়েছে আর আমি কিছুই করতে পারছি না? পরপর মারা গেল 2 ভাই, অ্যালফ্রেড আর হ্যারল্ড। চিন্তা করা যায় না পরিবারের ওপর কী চলছে? সবই ঘটছে আমার চোখের সামনে। ট্যাবলেটগুলোতে বিষ মেশানো ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এক নারকীয় পরিকল্পনা। হ্যারল্ড যে ট্যাবলেট আগে খেয়েছিলেন হুবহু সেরকমই দেখতে। সঙ্গে এক টুকরো কাগজে লেখা ছিল ডক্টর কুইম্পারের নির্দেশ অনুসারে পাঠানো হলো। ডক্টর কুইম্পার এগুলোর অর্ডারই করেননি। একজন কেমিস্টের প্যাডে চিরকুট লেখা হয়েছিল, অথচ সেই কেমিস্টও এই ব্যাপারে কিছুই জানেন না। একটা ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে, ট্যাবলেটের বাক্সটা রাদারফোর্ড হল থেকেই পাঠানো হয়েছে। তুমি কি নিশ্চিত যে এটা রাদারফোর্ড হল থেকেই পাঠানো হয়েছিল? আমি নিশ্চিত। আমরা তদন্ত করে দেখেছি, মানসিক উত্তেজনা প্রশমনের ওই ট্যাবলেটগুলো ওই বাক্সের মধ্যেই ছিল। ওগুলো এমার ব্যবহারের জন্য দেয়া হয়েছিল। এমার জন্য? হ্যাঁ, বাক্সের ওপর এমার আঙুলের ছাপ পর্যন্ত পাওয়া গেছে। এছাড়া ছিল নার্সের আর ওই যে কেমিস্ট, তাতে ট্যাবলেট ভরেছিল তার আঙুলের ছাপ। অন্য কারোর ছাপ ছিল না। খুবই সতর্কতার সঙ্গে কাজটা করা হয়েছে। প্যাকেটের আসল ট্যাবলেটগুলো সরিয়ে অন্য ট্যাবলেট ভরা হয়েছিল? হ্যাঁ, ট্যাবলেটগুলো দেখতে একই রকম। আজকাল হরেক রকমের ট্যাবলেট বেরিয়েছে রোগের জন্য। একটা আরেকটার থেকে তফাৎ ধরা খুবই কষ্টকর। অথচ আমাদের সময় এমন গোলযোগ ঘটবার কোনো সম্ভাবনাই ছিল না। ডাক্তাররা নানান রঙের মিক্সচার ওষুধ ব্যবহার করতেন। তা ওই ট্যাবলেটগুলো কিসের ছিল? একোনাইটের, বিষাক্ত। জলের সঙ্গে মিশিয়ে দেহের বাইরের অংশে প্রয়োগের জন্য দেয়া হয়। সেগুলো খেয়ে হ্যারল্ড মারা গেছে? ও কথা চিন্তা করলে এখন আমার বুকে যন্ত্রণা হয়। ব্যাপারটা খুবই মর্মান্তিক। আমি কোনো থই পাচ্ছি না। নিজের গলদটা ভালোভাবে বুঝতে পারছি। গোটা ব্যাপারটাই কেমন গুলিয়ে ফেলেছি। এখনকার চিফ কনস্টেবল স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ডেকে পাঠিয়েছে। আমি যে ওখানে গর্ধবের মতো কাজ করেছি তারা তা জেনে যাবে। তুমিও তো অধীর হয়ে পড়ছো কেন? মিস মার্পল, আপনার কাছে আমার ভাবাবেগ প্রকাশ করে ফেলেছি বলে কিছু মনে করবেন না। আপনি চিন্তা করে দেখুন আমার ব্যর্থতা কি নিদারুণ। অ্যালফ্রেডকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। হ্যারল্ডের মৃত্যু বিষ প্রয়োগে। আমি জানি না শয়তানের মতো কে এসব কাজ করে চলেছে। আবার দেখুন সেই নিহত স্ত্রীলোকটি, তার কী পরিচয় এখনও জানতেই পারলাম না। এডম্যান্ড ক্র্যাকেনথর্পের ঘনিষ্ঠ মহিলা মার্টিন ডুবাই রাদারফোর্ডে এসে নিহত হয়েছেন। এই কাহিনীর সঙ্গে সমস্ত ঘটনা এমন সুন্দরভাবে মিলে যাচ্ছিল যে খুবই আশান্বিত হয়ে উঠেছিলাম। কিন্তু দেখুন, অবিশ্বাস্যভাবে আসল মার্টিন আত্মপ্রকাশ করলেন আর আমার এত পরিশ্রম যেন এক ফোঁকারে নস্যাৎ হয়ে গেল। এখন আমি আর কোনো তলে পাচ্ছি না। স্যার রবার্ট স্টর্ডেড ওয়েস্টের গৃহিণী বলে যিনি নিজের পরিচয় দেন, তার বক্তব্য সন্দেহাতীত। তাহলে গুদাম ঘরের পাথরের কফিনে যে মৃতদেহটি নিয়ে আমরা এত দৌড়ঝাঁপ করলাম, দফায় দফায় এত জিজ্ঞাসাবাদ, সেই স্ত্রীলোকটি কে? তার খুনের রহস্য যেখানে ছিল সেখানেই রয়ে গেল। আমি তাহলে কোথায়? আবার সেই আন্না ট্রাভিনস্কির ব্যাপারটা দেখছি সম্পূর্ণ স্বতন্ত্র। এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই বলেই ভাবছ? সন্দেহপূর্ণ দৃষ্টিতে মিস মার্পলকে লক্ষ্য করে ক্র্যাডক বললেন, জামাইকা থেকে লেখা সেই চিঠিতে তো সে ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেল। কিন্তু সেটাকে সত্যি সত্যি প্রমাণ বলে কি মেনে নেওয়া যায়? কেন নয়? আমি বলতে চাইছি, ওরকম একটা চিঠি যে কোনো লোক পৃথিবীর যে কোনো জায়গা থেকেই পাঠাতে পারে। মিসেস প্রিয়রলির ঘটনাটা শুনলে তুমি পরিষ্কার বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। তার স্নায়বিক বিকার এত বেড়ে গিয়েছিল যে সকলে তাকে পরামর্শ দিল কোনো মানসিক হসপিটালে গিয়ে থাকার জন্য। কিন্তু ছেলেদের এসব জানাতে তিনি সংকোচ বোধ করছিলেন। শেষ পর্যন্ত এক অদ্ভুত কাণ্ড করলেন। তিনি 14খানা চিঠি লিখলেন এবং সেগুলো বিদেশের 14টা জায়গা থেকে পোস্ট করার ব্যবস্থা করলেন। চিঠিগুলোতে তার ছেলেদের জানানো হলো যে তিনি মনির আনন্দে বিদেশ ভ্রমণ করছেন। বুঝতে পেরেছি,
কি বোঝাতে চাইছেন? মার্টিনের কাহিনীটা আমাদের এত সম্ভবপর বলে মনে হলো যে জামাইকার সে চিঠির ব্যাপারটা তদন্ত করে দেখার কথা বিবেচনাই করিনি। জানি না সেখানে সম্ভাব্য কোনো সূত্র অবহেলায় পরিত্যক্ত হলো কিনা। মার্টিন ক্র্যাকেনথর্পের নাম সই করা একটা চিঠি আমার কাছেও লেখা হয়েছে। লেডি স্টর্ডেট পরিষ্কার জানিয়েছেন তিনি সেই চিঠি কখনোই লেখেননি। তাহলে কে পাঠালো সেই চিঠি? মার্টিন বলে পরিচয় দিয়ে এমন একটা চিঠি পাঠাবার উদ্দেশ্যই বাকি নিছক কি কিছু অর্থ আদায়ের ফিকিরে? এগুলো যে জট পাকানো জটিল রহস্য, নিশ্চয়ই আপনি তা স্বীকার করবেন। হ্যাঁ, আমি তা স্বীকার করি। তারপর আরও আছে দেখুন। এমা মার্টিনের নামে লন্ডনের ঠিকানায় যে চিঠিখানা লিখেছিল তার খামখানা পাওয়া গেল রাদারফোর্ড হলে। মার্টিন যদি সেখানে নাই এসে থাকে তাহলে চিঠির ঠিকানা লেখা খামখানা এলো কী করে? সত্যি সত্যি সে এসেছিল কি প্রমাণ হয়? কিন্তু এসেছিল বলে তুমি যা বলতে চাইছো, নিহত স্ত্রীলোকটি সেই অর্থে রাদারফোর্ড হলে আসেনি। সে এসেছিল মৃত্যুর পরে। চলন্ত রেলগাড়ি থেকে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল রেলবাঁধের ওপরে। হ্যাঁ, তা ঠিক। তা যদি হয় তাহলে কি প্রমাণ হয়? ওই খামটা প্রমাণ করছে যে খুনি রাদারফোর্ড হলে এসেছিল। অনুমান করা যায় অন্যান্য কাগজপত্রের সঙ্গে খামখানাও মেয়েটির পকেটেই ছিল। খুনি যখন পকেট থেকে সব কিছু তুলে নিয়েছিল তখন তার অজ্ঞাতে খামখানা পড়ে যায়। অথবা এমন হওয়াও সম্ভব যে খুনি সেটা ভুল করে নয়, ইচ্ছাকৃতভাবেই ফেলেছিল। মৃতদেহ আবিষ্কার হওয়ার পর রাদারফোর্ড হলের চত্বর ইন্সপেক্টর বেকন আর তোমার লোকজন আতি পাতি করে খুঁজেছে, কিন্তু খামখানা কারও চোখে পড়েনি। পরে খামখানা উদ্ধার হয় বয়লার হাউস থেকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সেটা বোঝা যাচ্ছে বুড়ো মালি বাইরে আজে বাজে যা কিছু দেখতে পায় সবে বয়লার হাউসের মধ্যে নিয়ে জড়ো করে। ছেলেদের কাছে সেই কারণেই ওই ঘরটা আকর্ষণীয় হয়ে ওঠার কথা। কোনো কিছু তাদের দৃষ্টিতে আনার খুব সহজ জায়গা। আপনি কি বলতে চাইছেন? আমাদের হাতে ফেলবার জন্যই পরে খামখানা সেখানে ফেলে রাখা হয়েছিল? কৌতূহলী হয়ে ছেলেরা আনাচে কানাচে রহস্যের সূত্র খুঁজে বেড়াচ্ছিল। তারা শেষ পর্যন্ত কোথায় যাবে তা অনুমান করা কিছু কঠিন ছিল না। তাছাড়া খোঁজার জায়গার একটা ইঙ্গিত তার দেয়াও সম্ভব ছিল। এসব ভাবনা আসছে ওই খামখানা পাওয়ার পর। তোমরা তো আন্না ট্রাভিনোসকে সম্ভাবনার কথা বাদই দিয়েছিলে, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন নিহত মেয়েটি আন্নাই হতে পারে? তা নয়, আমি ভাবছি আন্নার ব্যাপার নিয়ে তোমরা যখন অনুসন্ধান আরম্ভ করো তখন কেউ তোমাদের সেই লাইন থেকে সরিয়ে আনার কথা ভেবে থাকবে। মূল ঘটনা তাহলে কি দাঁড়াচ্ছে? নকল মার্টিন সেজে কেউ অগ্রসর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে সে বিরত হয়। কিন্তু সে কারণটা কি হতে পারে? বেশ তো বলছো তুমি। এমন যদি হয় কোনো লোক তার বার্তা পাঠিয়ে জানিয়েছিল যে মার্টিন ফ্রান্সে ফিরে যাচ্ছে, তারপর সে মেয়েটিকে নিয়ে ভ্রমণে বেরিয়ে তাকে হত্যা করে। এ পর্যন্ত আপনি নিশ্চয়ই মেনে নেবেন? এরকম হয়েছে বলে আমি মনে করি না। ঘটনাটা বেশি সরল করে ফেলেছ তুমি। সরল করে ফেলেছি? আপনার কথায় আমার সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে কোনো রকম ধাঁধায় ফেলার ইচ্ছে আমার নেই। তাই যদি হয় তাহলে দয়া করে স্পষ্ট করে বলুন আপনি কি জানতে পেরেছেন। এই নিহত স্ত্রীলোকটি কে ছিল? এখন পর্যন্ত জানতে পারিনি সেটি কে ছিল, তবে সে কীরকম মেয়ে ছিল তা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছ? বুঝতে যা পেরেছি তাতে চোখের সামনে কেবল ধোঁয়া দেখছি। এই সময় জানালার দিকে চোখ পড়ল ক্রাডেকের। সেদিকে তাকিয়ে তিনি বললেন, লুসি আইলিসবারও আসছেন আপনার সঙ্গে দেখা করতে। আমি বরং এখন উঠি। একটু চঞ্চলতা নিয়ে এই ঘরে ঢুকলে লুসি। প্রাথমিক সম্ভাষণের পর সে বলল, আপনার টন্টিন কথাটার অর্থ ডিকশনারি খুঁজে বার করেছে। পায়চারি করে ঘরের এটা সেটা নাড়াচাড়া করে দেখে বেড়াতে লাগলো সে। দেখেছ তাহলে? দেখলাম ইটালির এক ব্যাংকার লোরেনজেতোতে 1653 খ্রিস্টাব্দে এক ধরনের অ্যানুইটি প্রবর্তন করেছিলেন, তারই নাম টন্টিন। এর দ্বারা লগ্নিকারীদের মধ্যে মৃতদের অংশ যারা বেঁচে থাকে তাদের লাভের অংশের মধ্যে যুক্ত হয়। এই তো অর্থ, তাই নয়? মানে বর্তমানে আমরা যে সমস্যার মধ্যে রয়েছি টন্টিনের অর্থ তার সঙ্গে বেশ মিলে যাচ্ছে। এখানে দুটো মৃত্যুর আগে আপনি কথাটা বলেছিলেন। মিস মার্পল কোনো জবাব দিলেন না।
লুসির চঞ্চলতা নীরবে নিরীক্ষণ করতে লাগলেন। তাকের ওপরে রাখা একটা চীনামাটির কুকুর লক্ষ্য করে লুসি আবার বলল, আমাদের বর্তমান পরিস্থিতি বুঝবার পক্ষে শব্দটা যথোপযুক্ত। বৃদ্ধ জোসিয়া ক্র্যাকেনথর্প যে উইল করে গেছেন তার নিষ্পত্তি হতে পারে যখন একমাত্র অংশীদার জীবিত থাকে এবং সে সমস্ত সম্পত্তির অধিকারী হয়। তবুও একটা বিরাট পরিমাণ টাকা ভাগাভাগি হলেও প্রতি ভাগে টাকার পরিমাণ নেহাত কম দাঁড়ায় না। কিন্তু মানুষ যখন অতিরিক্ত লোভী হয়ে পড়ে তখনই অপ্রীতিকর ঘটনা ঘটবার সম্ভাবনা দেখা দেয়। প্রথমেই হয়তো লোভের বশবর্তী হয়ে কেউ খুন করে বসে না, কিংবা খুনের চিন্তা করে না। কেবল কি করে, নিজের অংশের চাইতে বেশি কি করে পাওয়া যেতে পারে সে কথা ভাবতে থাকে। এরকম একটা ঘটনার সূত্রে ক্রাডেকের সঙ্গে আমার প্রথম আলাপ হয়। অনেক টাকা পাওয়ার কামনা নিয়ে একটা লোক এমন সহজ একটা কাজ করল যাকে কোনোভাবেই অন্যায় বলা চলে না। হত্যার প্রশ্ন তখনও দেখা দেয়নি, কিন্তু শুরুটা হয়েছিল এভাবেই, আর ঘটনার নিষ্পত্তি হয়েছে তিনটে হত্যাকাণ্ড দিয়ে। এখানেও তো আমরা 3টে হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি। যাকে মার্টিন বলে সন্দেহ করা হচ্ছিল সে তার ছেলের জন্য সম্পত্তির একটা অংশ দাবি করতে পারত। সম্পত্তির দাবিদার ছিল অ্যালফ্রেড ও হ্যারল্ডও। দাবিদারদের মধ্যে মাত্র 2 জন এখন অবশিষ্ট আছে। কেড্রিক আর এমার কথা বলছো নিশ্চয়ই? এমাকে এর মধ্যে টানা যাচ্ছে না, কেননা সে দীর্ঘ চেহারার কালো মানুষ নয়। এরকম মানুষ হলো কেড্রিক আর ব্রায়ান স্টেলি। তবে ব্রায়ান ফর্সা, তার চোখ নীল, কটা গোঁফ। কিন্তু সেদিন বলতে গিয়ে থেমে গেল লুসি। হ্যাঁ বলো, কোনো ঘটনা নিশ্চয়ই তোমার চোখে পড়েছে, বুঝতে পারছি। কিন্তু আমি লেডি স্টারডেট ওয়েস্ট যখন চলে যাচ্ছিলেন তখন ঘটনাটা ঘটেছে। বিদায় সম্ভাষণ জানিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলেন। আমি যখন বাড়িতে ঢুকছিলাম তখন রাস্তার উপর একটি লম্বা কালো লোক দাঁড়িয়েছিল। সে কে? প্রথমে আমি বুঝতে পারিনি। বাইরের রাস্তায় এসে কে দাঁড়াতে পারে? কেড্রিক তো শয্যাশায়ী এখনও। বাড়িতে দ্বিতীয় লোক বলতে ব্রায়ান এসলি। আমি তার কথা বললাম, সঙ্গে সঙ্গে তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছ, ব্রায়ানই হবে। ফ্রান্সে প্রতিরোধ আন্দোলনের সময় সে একবার আমাদের ডেরায় লুকিয়েছিল। তখন তাকে কাছ থেকে দেখেছি। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি, কাঁধের ধরন সবই আমার মনে আছে। পরে তিনি বললেন, এতদিন পরে তার সঙ্গে দেখা হলে খুশি হতাম, কিন্তু আমরা অনেক খুঁজেও ব্রায়ান ইসলিকে কোথাও পেলাম না। মিস মার্পল নীরবে লুসির দিকে তাকিয়ে রইলেন। লুসি বলে চলল, আমি পরে তাকে লক্ষ্য করলাম। সে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল। আমি নজর করলাম, একজন মানুষ ফর্সা আর তার চুল বাদামি হলেও সময় ও স্থান ভেদে কালোও দেখাতে পারে। তখনই আমার মাথায় আসে, আপনার বন্ধু যাকে ট্রেন থেকে দেখেছিলেন সে ব্রায়ান হতে পারে। তা পারে, কিন্তু এতে ব্রায়ানের লাভটা কি? টাকাটা তো পাবে তার ছেলে আলেকজান্ডার। তাতে তার ভোগ সুখের কিছুটা হেরফের যা হতে পারে, কিন্তু কিন্তু মূলধন নাড়াচাড়া করার অধিকার তো তার থাকবে না। সে অধিকার সে পেতে পারে যদি 21 বছর হবার আগেই আলেকজান্ডারের জীবনে কিছু ঘটে। সর্বনাশ! অমন কাজ নিছক টাকার জন্য কোনো পিতা নিশ্চয় করবে না। টাকার জন্য মানুষ করতে পারে না এমন কাজ নেই। ইন্স্যুরেন্সের কিছু টাকার লোভে একজন স্ত্রীলোক তার 3টে ছেলেকে খুন করেছিল, এমন ঘটনাও আমি জানি। টাকার লোভ এমনই যে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক বুড়ির কথা তোমাকে বলি। সাদা মাটা ভালো মানুষ সে, কিন্তু তার ছেলে ছুটিতে বাড়িতে এলে তিনি তাকে খুন করেছিলেন। আরও শুনবে? বৃদ্ধা মিসেস স্ট্যান্ডউইচের কাহিনী তো খবরের কাগজেও ছাপা হয়েছিল। প্রথমে তার মেয়ে মারা গেল, পরে ছেলে। তিনি জানালেন মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিষ পাওয়াও গেল দইয়ের মধ্যে। পরে জানা গেল তিনি নিজেই তাতে বিষ মিশিয়ে দিয়েছিলেন। ধরা পড়েছিলেন তিনি তার অবশিষ্ট মেয়ে সন্তানটিকে প্রয়োগের সময়। এ ব্যাপারটা অবশ্য একটু অন্যরকম ছিল। জীবন উপভোগের আকাঙ্ক্ষা এই বৃদ্ধাকে উন্মাদ করে তুলেছিল। ছেলেমেয়েরা তার চেয়ে বেশি দিন বাঁচবে, জীবন উপভোগ করবে, এই ঈর্ষা থেকেই সে তার সন্তানদের খুন করত। যাই হোক, তুমি খুবই বিচলিত হয়ে পড়েছ বুঝতে পারছি। ভেবো না। এলসবেথ ম্যাকগিলিকার্ডির আসার অপেক্ষায় রয়েছে আমি।
যে কোনো দিন সেখানে পৌঁছতে পারে। তার সঙ্গে এখানকার কী সম্পর্ক তা তো বুঝতে পারছি না। হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু তার আশাটা খুবই গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। তুমি এত দুশ্চিন্তা করো না মেয়ে। চিন্তা না করে তো পারছি না। এই পরিবারের সঙ্গে আমি কেমন জড়িয়ে পড়েছি। আমি সেটা লক্ষ্য করেছি। পরিবারের দুজনের প্রতি তুমি আসক্ত হয়ে পড়েছ। আপনার এ কথার অর্থ? এই পরিবারের দুটি ছেলের একজন ছেলে, অন্যটি জামাই। দুঃখের বিষয় যে বেশি গুরুত্বপূর্ণ দুজন মারা গেছে, আর যে দুজন বেশি আকর্ষণীয় তারা জীবিত। কেড্রিক আকর্ষণীয় এ কারণে যে সে তার নিজের মূলকে কখনো বড় করে তুলে ধরে না। তার এই দিকটাই তোমাকে আকর্ষণ করেছে। মিস্টার রেসলি একটা দুর্বল ছিঁচকাঁদনে বালক যেন। এরকম চরিত্রেরও একটা আকর্ষণ আছে। কিন্তু এদের দুজনের একজন খুনি। কেড্রিক দুই ভাইয়ের মৃত্যুতে একটুও বিচলিত নয়। এখন থেকেই মনের আনন্দে রাদারফোর্ড হল সম্পর্কে পরিকল্পনা তৈরি করছে। জায়গাটার উন্নতি করার জন্য অনেক টাকা দরকার, এ কথাও সে বলেছে। এসব কথা শুনতে ভালো লাগে না। এদিকে ব্রায়ানের অবস্থা দেখুন। তার মনোগত ইচ্ছা রাদারফোর্ড হলেই বাস করা। আলেকজান্ডারকে নিয়ে সে ওখানেই থাকতে পারবে, এরকম অনেক মতলবও তার আছে। তাই বুঝি? কিন্তু অবাস্তব সব কল্পনা, খুব কার্যকর নয়। যুদ্ধবিমানের পাইলট বলেই বোধহয় কল্পনার আকাশে ভাসতে ভালোবাসে। ব্রায়ান সম্পর্কে আর কি মনে হয় তোমার? আর একটা বিষয় নজরে এসেছে দুদিন আগে। আমার সন্দেহ ব্রায়ান সত্যি সে গাড়িতেই ছিল। প্যাডিংটন থেকে 4:33 যে গাড়ি ছেড়েছিল। তবে সত্যটা না জানতে পারা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আমরা জানতে পারবো অবশ্যই। খুনিদের চরিত্র আমি জানি। তারা কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারে না। দুটো খুন তারা করেছে, এরপর তারা কিছুতেই বসে থাকবে না। তাই তারা অচিরেই আমাদের চোখে পড়ে যাবে। পুলিশ সকলের ওপরেই নজর রেখেছে। সবচেয়ে বড় কথা হলো এলসপেথ যে কোনো মুহূর্তেই এখানে হাজির হচ্ছে। তুমি যেভাবে বললে বুঝতে পারছি বটে, কিন্তু কেমন একটা অস্বস্তি হচ্ছে ওভাবে বলাটা। বন্ধুর দিকে তাকিয়ে সলজ্জ কণ্ঠে বললেন মিসেস এলসপেথ ম্যাকগিলিগার্ডি। অস্বস্তির কি আছে তাই তো বুঝতে পারছি না আমি। বাড়ি পৌঁছলে কথা বলতে বলতে তুমি বলতেই পারো, আমি কি একবার ওয়াশরুমে যেতে পারি? বন্ধুকে আশ্বস্ত করে বললেন মিস মার্পল। যাই বলো, বাড়ি পৌঁছেই সঙ্গে সঙ্গে ওরকম বলা। দেখো, এরকম ঘটনা কেউ অস্বাভাবিক ভাববে না। তোমার হজম শক্তির পক্ষে আপত্তিকর যদি কিছু তুমি খেয়ে থাকো, ওপরে যাওয়ার প্রয়োজন তোমার হতেই পারে। সে না হয় হলো, তোমার উদ্দেশ্যটা আমাকে একবার বলো তো। সেটা এখনই আমি বলতে চাই না। জেন, এটা বড়ই বিরক্তিকর। জরুরি দরকার বলে তুমি আমাকে ইংল্যান্ড পর্যন্ত ছুটিয়েছ, অথচ। আমি দুঃখিত এলসপেথ, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। পুলিশ সতর্ক নজর রেখেছে। তবু যে কোনো মুহূর্তে একজন লোক খুন হয়ে যেতে পারে, আমি আশঙ্কা করছি। এক্ষেত্রে আসাটা তোমার কর্তব্য বলেই বোধ হয়েছে আমার। কর্তব্যকর্ম আমি বা তুমি কেউই অবহেলা করতে পারি না। তা অবশ্যই পারি না। কাজেই তোমাকে যা করতে বলেছি আমি ভেবে চিন্তেই বলেছি। চলো, ওই তো ট্যাক্সি আসছে। দুই বৃদ্ধা ট্যাক্সি দাঁড় করিয়ে রাদারফোর্ড হলের দিকে যাত্রা করলেন। ঘণ্টার শব্দ শুনে এমআই দরজা খুলে দিল। মিস মার্পল ঘরে ঢুকলেন। তার পেছনে ঢুকলেন মিসেস ম্যাকগিলিগার্ডি। প্রাথমিক সম্বোধন শেষ করে মিস মার্পল বললেন, পরশু বাড়ি যাচ্ছে, তাই মনে হলো তোমাকে বিদায় জানিয়ে আর লুসির প্রতি তোমার সহৃদয় ব্যবহারের জন্য ধন্যবাদ না জানিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমার বন্ধু মিসেস ম্যাকগিলিগার্ডিকেও নিয়ে এসেছি তোমার সঙ্গে পরিচয় করাবার জন্য। উনি এখন আমার সাথেই রয়েছেন। মিস ম্যাকগিলিগার্ডি আমার সঙ্গে করমর্দন করলেন। এই সময় লুসি ঘরে ঢুকল। মিস মার্পলকে দেখে সে খুশি হলো। কি আশ্চর্য মাসি, তোমরা? মিস ক্র্যাকেনথর্পকে বিদায় জানাতে এলাম।
উনি তোমার প্রতি এত সহৃদয় ব্যবহার করেন। কেট্রিকও নেমে এসেছিল। তার দিকে তাকিয়ে মিস মার্পল বললেন, তোমাদের অসুখের খবর পেয়ে খুবই মর্মাহত হয়েছিলাম। এখন ভালো আছে দেখে স্বস্তি পাচ্ছি। হ্যাঁ, আমরা এখন সম্পূর্ণ সুস্থ। লুসির কাছে শুনলাম ছত্রাক থেকেই নাকি। কারণটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে আর্সেনিকের একটা গুজব রটেছে চারদিকে। ক্যাট্রিক! ভাইকে ভর্ৎসনা করল এমা। ইন্সপেক্টর ক্র্যাডেক এসব কথা বলতে বারণ করেছেন। সবাই তো এখন জেনে গেছে। আপনারাও নিশ্চয়ই কিছু কিছু শুনে থাকবেন। আমি গত পরশু বিদেশ থেকে এসেছি, বললেন মিসেস এলসপেথ। তাহলে গুজব এখনও আপনার কানে ওঠেনি। তবে লুসির মাসিমা নিশ্চয়ই শুনে থাকবেন যে গাড়িতে আর্সেনিক মেশানো ছিল। সবাই এখন কথা জেনে গেছে। আমি এরকমটা কিছুটা শুনেছি, কিন্তু এসব কথা নিয়ে তোমাদের বিব্রত করতে চাইনি। এই সময় দরজা খুলে ঘরে ঢুকলেন বৃদ্ধ ক্র্যাকেনথর্প। তিনি লুসিকে চায়ের জন্য তাড়া দিলেন। এই মেয়ে, আমার চা এখনো আসেনি কেন? চা তৈরি মিস্টার ক্র্যাকেনথর্প, আমি এক্ষুনি নিয়ে আসছি। লুসি চলে গেল। বৃদ্ধ ক্র্যাকেনথর্প মিস মার্পল এবং মিস ম্যাকগিলিকার্ডির সঙ্গে পরিচিত হলেন। একটু পরেই ট্রে ভর্তি স্যান্ডউইচ, রুটি, মাখন, কেক নিয়ে ঘরে ঢুকল ব্রায়ান। লুসির হাতে চায়ের ট্রে। এত আয়োজন কিসের? আমাদের এখানে কি আজকে পার্টি হচ্ছে নাকি? কই, আমাকে তো কেউ জানায়নি। বাবা, আজ ডক্টর কুইম্পার আমাদের সঙ্গে চা পান করতে আসছেন। আজকে তার জন্মদিন। জন্মদিন? জন্মদিন তো শিশুবেলায় হয়। ওই সব দিয়ে কি করবে শুনি? এদিকে মিস মার্পল ব্রায়ানের সঙ্গে পরিচিত হলেন। লুসির কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমাকে দেখেই আমাদের সেন্ট মেরি মিডের এক সলিসিটারের কথা মনে পড়ে যাচ্ছে। সে হলো রনি ওয়েলস। বাপের ব্যবসায় ঢুকে কিছু করতে পারল না ছেলেটা। পরে পূর্ব আফ্রিকাতে গিয়ে ও কি সব চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সমস্ত মূলধনই জলে গেল। তোমার সঙ্গে তার চেহারায় এমন হুবহু মিল। আশ্চর্য! তোমার কোনো আত্মীয় নয় তো? না ম্যাডাম, আমার কোনো আত্মীয় আছে বলে এরকম আমি জানি না। কথা বলতে বলতে হঠাৎ জানালার দিকে সরে গেলেন মিস মার্পল। বাহ, জানালা দিয়ে বাইরেটা তো খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে ছবির মতন। এমা হাসি মুখে এগিয়ে গেল তার দিকে। বিস্তর ফাঁকা জায়গা, শহরে আছি বলে বোঝাই যায় না। সেই মুহূর্তে মিসেস ম্যাকগিলিকার্ডি এমার কাছাকাছি এগিয়ে নিচুস্বরে বলল, উপরতলায় কি একটু যেতে পারি মিস? নিশ্চয়ই নিশ্চয়ই, বলে উঠল এমা। লুসির দিকে তাকালো সে। আমার সঙ্গে আসুন। মিসেস ম্যাকগিলিকার্ডিকে নিয়ে লুসি চলে গেল। এই তো কুইম্পার এসে গেছেন। বাইরে গাড়ি থামার শব্দ হলো। ঘরে ঢুকলেন হাস্যমুখ ডক্টর কুইম্পার। হ্যালো এমা, কেমন আছো? সদাশয় ঈশ্বর, এসব কি? আপনার জন্মদিন উপলক্ষে জমানো কেকটা তৈরি করেছি। আজকে তো আপনার জন্মদিন বলেছিলেন। আশ্চর্য, আমি তো ভাবতেই পারিনি। গত এক যুগ কেউ আমার জন্মদিনের কথা মনেই করেনি। আপনার সঙ্গে সেদিন পরিচয় হয়েছিল। আশা করি সুস্থ আছেন। মিস মার্পল মাথা নেড়ে স্মিত হেসে জানালেন তিনি সম্পূর্ণ। আপনার সঙ্গে তো সেদিন পরিচয় হয়েছিল, আশা করি সুস্থ আছেন। মিস মার্পল মাথা নেড়ে স্মিত হেসে জানালেন তিনি সম্পূর্ণ সুস্থ। তুমি কদিন আমাকে দেখতে আসনি ডাক্তার। যাকগে, এসো চা খাওয়া যাক, সবই তৈরি। হ্যাঁ, সকলেই আরম্ভ করুন। আমার বন্ধু না হলে বড্ড অস্বস্তিতে পড়বে। চায়ের টেবিলে গোল হয়ে বসে সকলেই চা এবং খাবারের সদ্ব্যবহারে মন দিলেন। মিস মার্পল মাখন রুটি শেষ করে স্যান্ডউইচ হাতে নিলেন। এটা মাছের, নিন। এটা বানাতে আমি লুসিকে সাহায্য করেছি। ও, এবারের খাবারে সাবধান। আমার 2 ছেলেকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। কে সব করেছে তা জানা গেল না। ওর কথায় ভয় পাবেন না, আমি একটা নিচ্ছি, আপনি নিন, বলল কেট্রিক। গোটা একখানা স্যান্ডউইচ সে মুখে পুরে দিল। স্যান্ডউইচ চিবোচ্ছেন মিস মার্পল। হঠাৎ তিনি হাঁসফাঁস করে উঠলেন। তার সমস্ত মুখ লাল হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। কোনো রকমে কথা বলার চেষ্টা করলেন। গলায় কাঁটা ফুটেছে।
ডক্টর কুইম্পার উঠে এলেন, মিস মার্পলকে জানালার দিকে মুখ করে বসালেন, তাকে মুখ খুলতে বললেন। পকেট থেকে একটা কেস বার করলেন, তার ভেতর থেকে ছোট একটা চিমটা বেছে নিলেন। হাঁ মুখ করে বসেছিলেন মিস মার্পল। কুইম্পার সামান্য ঝুঁকে পেশাগত দক্ষতার সঙ্গে তার গলার ভেতর পর্যন্ত দেখার চেষ্টা করতে লাগলেন। সেই মুহূর্তে দরজা খুলে মিসেস ম্যাকগিলিকার্ডি ঘরে ঢুকলেন, তার পেছনে লুসি। সামনেই জানালার ধারে মিস মার্পল চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে, আর ডক্টর কুইম্পার তার গলা ধরে মাথাটা ওপরের দিকে কাত করে নিচ্ছেন। এই দৃশ্যটার দিকে চোখ পড়তেই মিসেস ম্যাকগিলিকার্ডি থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর হঠাৎ চেঁচিয়ে বললেন, এই তো ট্রেনের সেই লোকটা। তৎক্ষণাৎ এক ঝটকায় ডাক্তারের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালেন মিস মার্পল। দ্রুত পায়ে এগিয়ে গেলেন বন্ধুর দিকে। লোকটাকে তুমি ঠিক চিনতে পারবে আমি জানতাম। এখন আর কিছু বলো না। ডক্টর কুইম্পারের দিকে তাকিয়ে তিনি বললেন, ডাক্তার, আপনি সেদিন যা ভাবতে পারেননি তাই ঘটেছিল। ট্রেনে যখন একটি স্ত্রী লোকের গলা টিপে আপনি হত্যা করছিলেন, আপনার সেই কাজ পার্শ্ববর্তী ট্রেন থেকে আমার এই বন্ধুটি দেখেছিলেন। খুনি শয়তান মিসেস ম্যাকগিলিকার্ডি তোমাকে দেখেছিল, বুঝতে পেরেছো?